ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.5 অনুশীলনী, অর্থাৎ 3.5। এই অনুশীলনীতে আমরা এখানে দেখতেছি এমসিকিউ গুলো আছে এখানে। তো আমরা এমসিকিউ প্রথমে সলভ করব, তারপর আমরা যে তোমার বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রথম এমসিকিউটা দেখো, এখানে 3.5 এ বলছে যে 1 নম্বর, f of x is equal to x square minus 4x plus 4 হলে f of 2 এর মান কত? f of 2 এর মান কত? আমরা জানি যে এখানে f of x আছে আর এখানে কি আছে, f of 2 আছে। তাহলে x এর জায়গায় 2, অর্থাৎ f of x সমান যা হবে, যে দেওয়া আছে ওখানে আমরা কি করব, এখানে কি বসিয়ে দেবো, x এর জায়গাগুলোতে 2 বসিয়ে দেবো। তাহলে আমাদের কত হবে, 2 মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4, তাহলে হবে 4 মাইনাস 8 প্লাস 4, তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমাদের কত হলো, এটা 0 হলো। এফ অফ 2 এর মান হচ্ছে কত, 0। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরের যে অঙ্ক সেটা যদি আমরা দেখি এমসিকিউ, এরপর আছে 3 নম্বর, অর্থাৎ 2 নম্বর। দেখো 2 নম্বর দেওয়া আছে হাফ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার সমান কত? আমরা এইটুকুর সূত্র জানি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, এটার সূত্র আমরা জানি। ঠিক আছে, এটার সূত্র আমরা কত জানি, আমরা জানি এ এ প্লাস বি অল স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ারকে যখন আমরা কি করি, যোগ করি, তখন আমরা পাই কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা সূত্র জানি। তাহলে এখানে যখন হাফ দিয়েছে, তার মানে এখানে হাফ দিয়েছে, তাহলে এই টুটা কি কেটে যাবে, হাফ আর 2 কেটে যাবে। তাহলে থাকবে কত, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, অনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। সরি, এইখানে মাইনাস আছে, প্লাস থাকলে এটা হবে, এটা আমি ভুল বললাম। দেখো প্লাস যদি থাকতো তাহলে কি হইতো, যদি প্লাস থাকতো তাহলে কি হয়ে যাও, এই যে এখানে প্লাস দিয়েছি, যদি প্লাস থাকতো তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতো, কিন্তু এখানে তো আছে কি মাইনাস। তো মাইনাস দিলে আমরা জানি 4ab হয়, মাইনাস দিলে কি হয়, 4ab হয়। সেক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ারগুলো কেটে যায়, থাকে কি 4ab, হয় কি 4ab। তাহলে এটা সমান হয় 4ab। তার এখানে আবার কি আছে, হাফ আছে, তাহলে এটাকে আবার 2 দিয়ে কি হবে, ভাগ যাবে, তাহলে 2ab হবে। তাহলে হবে কত, 2ab। এরপর দেখো দেওয়া আছে কি এক্স প্লাস 2/x সমান 3 হলে এক্স কিউব প্লাস 8/x কিউব সমান কত হবে? তাহলে এই অঙ্ক ইজি, এটা আমরা অনুশীলনীতে করেছি 3.3-তে। দেখো আমরা সরাসরি এখানে মান বের করি, এক্স কিউব প্লাস 8/x কিউব আছে, আমরা এটাকে 2 কি লিখতে পারি, এক্স কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কি হবে, তাহলে a কিউব এক্স এ, তাহলে আমরা এটা বলতে পারি a প্লাস বি অল কিউব। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স প্লাস টোয়াইস/x, তার উপর কি অল কিউব মাইনাস কি থ্রাইস এ বি, এক্স টোয়াইস/x ইন্টু কি এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা তখন এখানে আমরা মান বসাবো, এটার মান কত দেওয়া আছে 3, তাহলে 3-র উপর কিউব মাইনাস কি এটা কাটা। ঠিক আছে, তাহলে 3 ইন্টু আর ইন্টু 2, আর এইখানে এটার মান হবে কত, আবার 3। ঠিক আছে, 3 3 9, 3 লং 27, আর এখানে কত আছে দেখো, 3 3 9, 9 2 18। তাহলে 27-এর থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হবে কত, 11। 27 থেকে যদি আমরা বাদ দিই তাহলে 9 হবে, 9 হবে কত, 9। তাহলে উত্তর হবে কি 9। এটার একটা শর্টকাট ছিল, আমরা জানতাম যে এক্স প্লাস 1/x সমান যদি পি হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান আমাদের শর্টকাটটা ছিল পি কিউব, যদি প্লাস হতো তাহলে হয়তো মাইনাস পি কিউব মাইনাস থ্রাইস পি। এটা ছিল আমাদের কি শর্টকাট। তাহলে এই শর্টকাটটা দেখো এখানে আমরা এই শর্টকাটে অ্যাপ্লাই করতে পারতেছি না, কেন পারতেছি না, দেখো এইখানে আমরা যদি পি কিউব লিখি তাহলে 3 কিউব হবে মাইনাস 3 ইন্টু পি এর মান কত, এখানে পি এর মান কিন্তু 3। ঠিক আছে, পি এর মান আমাদের, যদি পি এর মান আমরা 3 ধরি তাহলে 3, কিন্তু এইখানে দেখো 1/x না, এখানে আছে কি
মানে এখানে 1/x থাকলে এটা হয়তো, কিন্তু এখানে আছে 2, তো 2 যদি থাকে তাহলে সেই 2কেও এখানে কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের শর্টকাটটাকে একটুখানি কী করতে হবে, আপডেট করতে হবে। শর্টকাটটাকে একটুখানি কী করতে হবে, আপগ্রেড করতে হবে। সেটা কীভাবে আপগ্রেড করব, তাহলে আমরা শর্টকাটটাকে আবার দেখি। এখানে যদি কি হয়, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু পি হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান হবে কি এইটা, পি কিউব মাইনাস থ্রাইস পি। কিন্তু যদি এরকম হয় এক্স প্লাস a/x, মানে এটা একটা ধ্রুবক সমান যদি পি হয়, সেক্ষেত্রে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হবে কত, পি কিউব মাইনাস থ্রাইস এ পি হবে। ঠিক আছে, থ্রাইস এ পি। তাহলে এটা হচ্ছে আমাদেরকে আপডেটেড যে শর্টকাট। ঠিক আছে, আপডেটেড শর্টকাট। আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে, প্লাস হবে। বুঝতে পারছো? তাহলে এটা একটাকে আপডেটেড শর্টকাট হিসেবে তোমরা কি করতে পারো, মাথায় রাখতে পারো। এরপরের অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 4 নম্বরে আছে p⁴ প্লাস পি স্কোয়ার প্লাস 1-এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? এটাকে আমরা একটু কি করব, এটাকে জোর করে সূত্র মেলানোর যে ইয়েটা আছে, তাহলে এটা কি লিখতে হবে, এ স্কোয়ার, আর বি হবে কি আমাদের 1টা হবে কি বি স্কোয়ার। ঠিক আছে, 1 হবে বি স্কোয়ার, আর এইখানে আমরা লিখব টোয়াইস, টোয়াইস ইন্টু এ মানে পি স্কোয়ার, বি মানে 1, কিন্তু এখানে আমাদের টোয়াইস পি স্কোয়ার কিন্তু লিখলাম, কিন্তু এখানে আছে কত, শুধু পি স্কোয়ার। তাহলে একটা পি স্কোয়ারকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে হলো আমাদের পি স্কোয়ার প্লাস 1-এর উপর অল স্কোয়ার এ মাইনাস পি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার হবে পি স্কোয়ার প্লাস 1-এর সাথে একবার পি প্লাস একবার পি মাইনাস, তাহলে কোথায় আছে, তাহলে এই যে এইটা, তাহলে হবে কোনটা, ঘ নম্বর উত্তর হবে। ঠিক আছে, ঘ নম্বর কেন হবে, তখন পি স্কোয়ার প্লাস 1 দুই জায়গায়ই আছে, আর পি দেখো একবার মাইনাস একবার প্লাস, ওরা সাজিয়ে লিখছে এরকম, পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি, তারপর আছে পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি। তাহলে মাইনাস পিটাকে ওরা যদি সামনে নিয়ে আসছে, তাহলে ঘ নম্বর হচ্ছে কি এটার অ্যান্সার। তাহলে এখানে আমরা এই শর্টকাটটা তোমরা লিখে নাও, তাহলে তোমাদের জন্য কী হবে, ইজি হবে। এরপর দেখো 5 নম্বর, 5 নম্বর অঙ্কে কি আছে, যে দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে 2 মাইনাস √3, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান কত, তাহলে এক্স স্কোয়ার জাস্ট এটার উপর স্কোয়ার করে দিলেই কি হয়ে যাবে, এক্স এর মান এটা। তাহলে হবে আমরা কি লিখব, তাহলে 2 মাইনাস √3-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হয় দেখো, তাহলে হবে 4 মাইনাস 2 দুগুণে 4 4√3, আর এখানে হবে কত, √3-এর উপর স্কোয়ার করলে 3 হবে, মানে স্কোয়ার কি কিউব স্কোয়ার চেয়েছে, আমি কিউব দিয়েছি। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসালাম, তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, অর্থাৎ 2 ইন্টু √3, অর্থাৎ 4√2 আর √3, আর বি স্কোয়ার মানে √3-এর উপর স্কোয়ার, সেটা করলে হবে কত তোমার 3 হবে। তাহলে এখন যদি আমরা কি করি, এখানে 4 আর √3 যোগ করলে কত হবে, 4 3 7 হবে, প্লাস প্লাস মাইনাস 4√3 মাইনাস 4√3, তাহলে এটা খ নম্বর হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তো খ নম্বর এটা আমরা পেরে গেলাম। তো এরপর আমাদের 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কে আমরা দেখি এখানে কি দেওয়া আছে, এক্স 5 নম্বর তো পারলাম, 6 নম্বর এবার এফ অফ এক্স সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান, এফ অফ এক্স সমান 0 হলে এক্স এর মান কত, তো এটা আমরা কি করব, মিডিল উৎপাদকে বিশ্লেষণ করে এটা বের করবো। মানে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কি করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। অথবা তোমরা যেটা করতে পারো, এফ অফ এক্স সমান যেহেতু 0, এখানে তোমার চেক করবা যে কোনটা দিলে 0 হয়। ঠিক আছে, এই মানগুলো চেক করবা, ক্যালকুলেটারে এক্স 2 বসাবা, 3 বসাবা, -5 1 বসাবা, এই মানগুলো বসিয়ে যেটার জন্য 0 হবে এটা সমান সেটা বের করবো। অথবা এইভাবে তোমরা মিডল টার্ম করে করতে পারো, তাহলে এক্স স্কোয়ার 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কিন্তু এখানে, হ্যাঁ 3 আর 2 যোগ করে 6 হয়, তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস এক্স, মাইনাস আছে দুইটারই সামনে মাইনাস হবে। ঠিক আছে, তার কারণ বিয়োগ দুইটাতে সামনে মাইনাস দিলে দুইটা যোগ হয়ে যাবে, আর মাইনাস আছে মাইনাস হবে, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 3, এগুলো খুব দ্রুত তোমরা করবা, আমি বুঝাই দিচ্ছি তাই কি সময় নিচ্ছি। তাহলে এক্স মাইনাস 3 হবে আর এক্স মাইনাস 2 হবে আর কি, যদি তোমরা কমন নাও আর কি। একটু তোমাদেরকে দেখাইয়ে দেই,
হয়তো তোমরা বুঝতে না পারতে পারো। তাহলে এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস থ্রি হবে, আর এখানে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি হবে। ঠিক আছে, তাহলে এবার এক্স মাইনাস থ্রি যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে এক্স মাইনাস টু, এটা সমান জিরো। তাহলে আমরা জানি দুইটা সংখ্যার গুণফল যখন জিরো হয় তখন এটাও জিরো হতে পারে, এটাও জিরো হতে পারে। তাহলে যদি এক্স মাইনাস থ্রি সমান জিরো হয় তাহলে এক্স সমান কী হবে, থ্রি হবে, অথবা এটাও জিরো হতে পারে। তখন জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরো হয়। সেক্ষেত্রে এটা যদি জিরো না হয় তাহলে এটা জিরো হতে হবে, অথবা এটা যদি জিরো না হয় তাহলে এটা জিরো হতে হবে, অর্থাৎ যে কোনো একটা অ্যাটলিস্ট জিরো হতে হবে। তাহলে এক্স সমানকে টু, তাহলে এক্সের মান টু যদি হয় তাহলে এটা জিরো হবে, তখন পুরো মানটা জিরো হবে, অথবা এক্সের মান যদি থ্রি হয় তাহলে এটা জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে আমরা পেলাম কি, টু আর থ্রি। ঠিক আছে, তো এরপর দেখো 7 নম্বর কি বলছে, বলছে 9x² প্লাস 16y² সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো পূর্ণবর্গ এটা খুব ইজি একটা অঙ্ক। দেখো আমরা পূর্ণবর্গ, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি পূর্ণবর্গ বানানো। তাহলে পূর্ণবর্গ, তাহলে এখানে আমরা কি দিই, 3a² প্লাস 4y এর উপর হোল² দিতে পারি, তাহলে a² প্লাস b²। ঠিক আছে, এখন এটাকে সূত্র বানানোর জন্য আমাদের কি লাগে, প্লাস টোয়াইস ab লাগলেই তো, টোয়াইস ab, 2 ইন্টু কি, থ্রাইস এক্স ইন্টু কি, 4y। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, থ্রাইস এক্স প্লাস 4y² লিখতে পারবো, এই যে পূর্ণবর্গ হয়ে গেল। ঠিক আছে, পূর্ণবর্গ মানে a² প্লাস টোয়াইস b প্লাস b² a প্লাস b² সূত্র নিতে হবে। তাহলে কত যোগ করতে হচ্ছে আমাদেরকে, এই জিনিসটা কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, অর্থাৎ কত যোগ করতে হচ্ছে, 3 দুগুণা 6, 4 6 24xy। তাহলে কত হচ্ছে, 24xy যোগ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে। আবার যদি এই প্রশ্নটা কি হতে পারতো, মাইনাস দিতে পারতো, যে কত বিয়োগ করলে, এই 24xyটা যদি আমরা বিয়োগ করি তারপরেও কিন্তু এটা পূর্ণবর্গ হবে। তাহলে কি হবে, রাইজ এক্স মাইনাস 4y² হবে। তার মানে যোগফল 24xy যোগ করলেও যেমন পূর্ণবর্গ হবে, 24xy বিয়োগ করলেও কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে যোগফল যোগ করলেও হতে পারে, আবার কি বিয়োগ করলেও পূর্ণবর্গ হবে। তাহলে যোগ করলেও পূর্ণবর্গ হবে, বিয়োগ করলেও পূর্ণবর্গ হবে, কিন্তু একটা একটা যোগফলের পূর্ণবর্গ হবে, আর একটা হবে কি বিয়োগফলের পূর্ণবর্গ। বুঝতে পারছো? তাহলে এটা যদি হয় তাহলে 8 নম্বরটা দেখো, এখানে দেওয়া আছে কি, x⁴ মাইনাস x² প্লাস 1, এইটা একটা রাশি দেওয়া আছে, x² মাইনাস a। তাহলে এখানে x² প্লাস এই জিনিসটার মান কত, 8 নম্বর। ঠিক আছে, আমরা যদি এখানে করি তাহলে মান দেওয়া আছে কার, x² x4 মাইনাস x² প্লাস 1 এর মান দেওয়া আছে। ঠিক আছে, কিসের মান দেওয়া আছে, x4 মাইনাস x² প্লাস 1, এটা সমান দেওয়া আছে 0। ঠিক আছে, এটা যদি 0 হয় তাহলে আমাদেরকে মান বের করতে হবে কত, কার মান বের করতে হবে, x² প্লাস 1/x²। তো এটা করার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এই আমরা x⁴ আর প্লাস 1টাকে এখানে রেখে x²টাকে ওইদিকে নিয়ে যাব। ঠিক আছে, এরপর আমরা ধরে নেব যে এখানে কি আছে 1, এখানেও কি আছে 1। এবার এটাকে গুণ ভাগ 1 ভাগ হিসেবে আছে এইরকম ধরে নিয়ে এটাকে কি করব, নিচে নিয়ে আসব। ঠিক আছে, ডিভাইডেড বাই কি, x² ইজ ইকুয়াল টু কি 1। ঠিক আছে, যদি আমরা বিয়োগ আকারে যোগ বিয়োগ আকারে নিয়ে আসতাম তাহলে 0 হইতো, কিন্তু গুণ আকারে কল্পনা করি এদিকে নিচে নিয়ে আসছি, এটা গুণ ছিল ভাগ করে দিয়েছি, এই জন্য এখানে কি হবে 1 হবে। অথবা আমরা মনে করতে পারি উভয় পক্ষে x² দিয়ে কি করি আমরা ভাগ করি। তাহলে এবার আমরা জানি যে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, লবগুলোর নিচে নিচে হরটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 1/x²। এগুলো তোমাদের এমসিকিউ, খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি প্রথমবার জন্য তাই তোমাদের জন্য একটু বিস্তারিত করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো অ্যাটলিস্ট। তাহলে এখানে কাটাকাটি করলে হবে কি, x² প্লাস 1/x² সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা মান কত হবে 1। বুঝলাম? তাহলে এগুলো যারা একটু এক্সপার্ট ওরা সহজে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে, যে 1কে এইদিকে নিয়ে x²কে ওইদিকে আমরা পাঠিয়ে দেই, তারপর x² দিয়ে ভাগ করি, তাহলে এরকম। অথবা আমরা কি করতে পারি, সরাসরি x² দিয়ে, প্রথমে যেহেতু এখানে x² আছে তাহলে x² দিয়ে আমরা সরাসরি ভাগ করে দিতে পারি, x⁴ ডিভাইডেড বাই x² মাইনাস x² ডিভাইডেড বাই x² প্লাস 1/x²। তাহলে এখানে কি হবে, এটা কেটে গিয়ে x² হবে, আর এখানে 1/x², তাহলে এটা হয়ে যাচ্ছে কি -1, তাহলে ওই দিকে গেলে হয়ে যাবে +1। এইভাবেও তোমরা কি করতে পারো, শর্টকাটে অঙ্কটা করতে পারো। এরপর দেখো 8 নম্বর গেল আমাদের, এরপর 9 নম্বর কি আছে দেখো, x + 1/x, এটার মান কত। তাহলে আমরা এখানে কার মান পেলাম,
এক্স স্কোয়ার প্লাস 1/x² মান আমরা 1 পেলাম। এখন এইটাকে ব্যবহার করে আমরা কি করব, 9 নম্বর করব। তাহলে a² + b² দুইটা সূত্র আছে, a + b² থেকেও পাই, a - b² থেকেও আমরা পাই। তাহলে আমরা যদি তাহলে a + b² মান বের করতে হবে, তাহলে a + b² মাইনাস কি দিতে হবে আমাদের, টুয়াইস ab, তাহলে 1/x। ঠিক আছে, তো এখানে তাহলে 1 কি কেটে যাবে, তাহলে এটা কি হবে, x + 1/x, তো এটা সমান কত, 1। ঠিক আছে, এটা সমান হচ্ছে 1, আমরা সূত্র ফেলেছি। তাহলে এখানে কি হবে, x + 1/x সমান হবে কি, এই 2 এদিকে কি হবে, প্লাস হয়ে যাবে, 3 হয়ে যাবে, আর এই বর্গ রুট এদিকে এসে স্কোয়ার হয়ে যাবে। তাহলে হবে কত, স্কোয়ারই যেহেতু চাইছে তাহলে 3 উত্তর, স্কোয়ারের মান চেয়েছে, তাহলে স্কোয়ারের মানটাই কি চেয়েছে। যদি শুধু এটার মান চাইতো তাহলে কি হইতো, এটা 3 হইতো। বুঝতে পারছো, যেহেতু স্কোয়ারেরই মান চেয়েছে তার মানে ওইদিকে গিয়ে এটা কি হবে, আর 2 আর 1 3 হয়ে যাবে, তাহলে 3 আনসার। আর যদি শুধু এখানে স্কোয়ারটা না থাকতো তাহলে √3 হইতো। ঠিক আছে, তাহলে কি হইতো, √3 হতো। তাহলে এইভাবে এই অঙ্কটা কি করা গেল। এরপর দেখো 10 নম্বর কি আছে, x³ + 1/x³ এর মান কত। তাহলে এইখানে আবার x³ + 1/x³, এবার আবার 9কে ইউজ করে আমরা কি করব, 10 নম্বর করব। তাহলে x³ + 1, তাহলে এইখান থেকে আমরা পেয়েছি এর মান কত, √3। এটার মান কত পেলাম আমরা, এর স্কোয়ার করলে √3 হচ্ছে। তাহলে x³ + 1/x³ যদি হয়, তাহলে এটারও আমরা কি জানি, শর্টকাট একটু আগে আমরা করলাম। তাহলে এখানে হবে কি, p³ - থ্রাইস p, p³ মাইনাস কি থ্রাইস p, p³ মানে √3, তাহলে √3 এর উপর কি হবে, কিউব হবে, -3 ইন্টু কি √3। তাহলে এখানে হবে কি 3√3, 3 3 তাহলে এখানে কত হবে, 3√3। এটাকে হিসাব করলে আমাদের এখানে হবে 3√3 এর উপর কিউব দিলে 3√3 হয়, আর -3√3, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, 0। তাহলে a³ + b³ এর মান হবে কি 3 হবে। ঠিক আছে, আর এরপর যদি 0 হবে, এরপর যদি আমরা এটা করি 11 নম্বর, দেখো a² + b² সমান হচ্ছে কত, 9। a² + b² = 9 দেওয়া আছে, আমাদের বের করতে হবে a b এর মান কত। এটা করাই যাবে ইজিলি। তাহলে a² + b² সমান আছে 9, আর a b এর মান দেওয়া আছে 3। তাহলে a b সমান, ওইগুলো লেখাই দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কার মান, a - b² এর মান বের করতে হবে। a - b চেক করে দেখতে হবে কত হয়। তাহলে a - b² এর সূত্র কি, a - b² সূত্র আমরা জানি, a² + b² - টুয়াইস ab, -টুয়াইস ab। ঠিক আছে, তাহলে এইটুকুর মান আছে 9, আর এটা হবে -6। ab এর মান 3 দেওয়া আছে, আর এখানে সামনে 2 আছে, তাহলে 3 2 6, 9 থেকে 3 বাদ দিলে 6 বাদ দিলে 3, তাহলে এটা রাইট। ঠিক আছে, তাহলে এটা রাইট। এবার এইটা কত হবে, এখানে a + b² আছে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, সেম সূত্র, এখানে প্লাস হয়ে যাবে, তখন 9 6 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, 9 6 15 হবে। ঠিক আছে, তাহলে 9 6 15 যখন হবে, তার মানে এটাও কি রাইট আছে। আর এটা কত হবে, এটা আমরা মুখে মুখে এখানেই তো হিসাব করতে পারি। a² + b² এর মান কত, এটার মান আছে 9, আর প্লাস a b, এটাতে লিখতে পারবো a b²। তাহলে a b মানে কত, 3 এর উপর কি স্কোয়ার, a b, এটাকে আমরা লিখতে পারবো কি a b এর উপর ² তাহলে a b জায়গায় আমরা কি লিখবো, a b জায়গায় লিখবো 3। তাহলে 3 3 কে 9, 9 9 18, তাহলে এটাও কি আছে, রাইট আছে, অর্থাৎ সঠিক উত্তর কোনটা, সবকটাই। ঠিক আছে, এরপর আমরা 12 নম্বর অঙ্ক যদি দেখি, 12 নম্বর দেখো কি আছে, থ্রাইস a⁵ -6a⁴ থ্রাইস a +14, এটি একটি বীজগণিতিক রাশি যদি হয়, তাহলে এই রাশির চলক কয়টি, চলক এই একটাই চলক আছে, ওকে রাইট। রাশিটির মাত্রা কত, 5। আমরা একটা রাশির মাত্রা বলতে ওই রাশির সর্বোচ্চ যে পাওয়ার সেটাকেই বোঝায়। এখানে পাওয়ার 5 আছে, 4 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে। তাহলে এখানে রাশির মাত্রা বলতে সর্বোচ্চ পাওয়ারটাকেই বোঝায়। তাহলে এই রাশির মাত্রা হচ্ছে তার সর্বোচ্চ পাওয়ার 5। ঠিক আছে, এখন a4 এর সহগ কত, a4 এর সহগ এখানে 6 বলছে, কিন্তু 6 না, চিহ্ন সহ নিতে হবে। a4 এর সহগ হচ্ছে -6, তাহলে a4 এর সহগ হচ্ছে -6, আর a5 এর সহগ হচ্ছে কত,
+3 কেন? তার কারণ সামনে মাইনাস চিহ্ন নাই। আর a এর সহগ হচ্ছে কি +3 আর 14 তো, আর এটা তো ধ্রুবক সংখ্যা, c এর মান হচ্ছে 14। এগুলো কিন্তু সহগ, ঠিক আছে? এগুলো সহগ, a এর সহগ +3। তাহলে সহগগুলো সবসময় চিহ্ন সহ হিসাব করতে হয়। তাহলে 3 নম্বরটাকে রং সেটা হয়তো -6 হতো, a4 এর সহগ হতো -6। তাহলে সেক্ষেত্রে সঠিক হচ্ছে আমাদের 1 এবং 2। এরপর আছে p³ -64 এর উৎপাদক কত? বোঝা যাচ্ছে যে উৎপাদক এখানে কি হয়, p³ -1/কি 8 এর উপর কিউব। তাহলে এটাকে যদি উৎপাদকের সূত্র লিখি তাহলে p - 1/8 হবে আর সামথিং হবে। তার মানে এইটা দেওয়া আছে, তাহলে এটা একটা উৎপাদক হবে p - 1/4। তাহলে p - 1/4 একটা উৎপাদক হবে, আর এর ভিতরে যেটা হবে সেটা একটা উৎপাদক হবে। সেটি কত হবে আমরা যদি হিসাব করি, সেটি হবে a স্কয়ার মানে p স্কয়ার মাইনাস, তাহলে প্লাস হবে কি ab, ab মানে কি p/8, p/8 প্লাস b স্কয়ার মানে কি 8 তো না, আসলে 4 হবে, ঠিক আছে? 4 এর উপর কিউব দিতে হয়, 4, ঠিক আছে? p/4, তাহলে p/4 আর একটা হচ্ছে b স্কয়ার, তার মানে p স্কয়ার ডিভাইডেড বাই কি 4/16, ঠিক আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এটা তোমার তাহলে মিলতেছে কোনটার সাথে? মিলতেছে না তো। আচ্ছা, তাহলে হবে কি 1/, এখানে আমি p দেই নাই, এখানে 1/4 আছে, 1/16 হবে। তাহলে এইটা তাহলে সঠিক কোনটা? তাহলে সঠিকটা হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে কি সঠিক। তাহলে 1 আর 3, তাহলে 1 আর 3 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো এমসিকিউ গুলো গেল, এরপর এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো আমরা করব। এখানে দেখো 14 নম্বর অঙ্ক। এখানে 14 নম্বর অঙ্কে কি আছে? ক একটি কাজ p দিনে করে, এটা খুব ভালো করে বুঝতে হবে। ক একটি কাজ কয় দিনে করে? p দিনে করে, ঠিক আছে? আবার খ ওই একই কাজটি করে লাগে 2p দিনে, অর্থাৎ ক কে যে কয়দিন লাগবে সেম কাজ করতে, কাজ যদি আমরা এক অংশ কাজ বা একটা ফিক্সড কাজ যদি বলি, সেই কাজটা ক p দিনে করে আর খ 2p দিনে করে, অর্থাৎ 2 গুণ সময় লাগে। তারা কাজটা আরম্ভ করছে, ভালো কথা। আরম্ভ করার পর কয়েকদিন পর ক কি করছে, অসমাপ্ত রেখে চলে গেছে। এবং কতদিন সেটাও কিন্তু বলে নাই, সেটাও কিন্তু বলেনি। না বলে বাকি যে কাজটুকু ছিল সেটা কি করছে, খ একা 8 দিনে শেষ করছে, ঠিক আছে? খ বাকি কাজটুকু কি করছে, 8 দিনে শেষ করছে। তাহলে পুরো কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমরা যদি, তাহলে এখানে আমাদের 2টা অংশ, আমরা যদি মানে আমি যদি তোমাদেরকে এই জিনিসটা একটুখানি বোঝাই, তাহলে এখানে কাজটা হয়েছে কয় ধাপে কাজ হয়েছে? 2 ধাপে কাজটা হয়েছে। প্রথম ধাপটা হচ্ছে কত? মনে করো যে এই কাজটা 2 ধাপে সম্পন্ন হয়েছে, ঠিক আছে? 2 ধাপে সম্পন্ন হয়েছে। তাহলে প্রথম ধাপটুকু, এইটুকু ধাপ মনে করো, এইটুকু ধাপ কি করছে, ক প্লাস খ করছে, আর এইটুকু কাজ খ কি করছে, একা করছে, ঠিক আছে? তাহলে মোট কাজ হচ্ছে এইটা, মোট কাজ ধরে নাও এটা, মোট কাজ এইটুকু। তো ক আর খ প্রথমে একটা র্যান্ডম দিন, কতদিন আমরা জানি না, সেই কাজটুকু ক খ দুইজনে মিলে এতটুকু অংশ করে ফেলছে, এতটুকু অংশ করছে। এখানে কতদিন লাগছে আমরা সেটাও আমরা জানি না, ঠিক আছে? ওকে, কিন্তু এইটুকু আমরা জানি, এই খ এইটুকু যে কাজ করছে, এই কাজটা সে একা করছে কতটুকু, 8 দিনে। এই একা দিনে সে একা এই কাজটুকু করছে কয় দিনে, 8 দিনে এই কাজটুকু করছে। তার মানে আমরা আর এই যে খ আবার ওই কাজটা করতে পারে কি 2p দিনে সেই কাজটিকে সে করতে পারে। কত দিনে করতে পারে? সে 2p দিনে সেই কাজটি সে করতে পারে, ঠিক আছে? এখন সে যদি এই কাজটা 2p দিনে করতে পারে, তাহলে খ 2p দিনে কতটুকু কাজ করবে সেটা যদি আমরা 8 দিন, তো 2p দিনে সে যতটুকু কাজ করে সেটা যদি আমরা জানি, তাহলে 8 দিনে সে কতটুকু কাজ করবে এটা বের করতে পারবো না? 8 দিনে সে কতটুকু কাজ করবে সেটা কিন্তু আমরা কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে? তাহলে 8 দিনে কতটুকু কাজ করছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে তো 8 দিনে কতটুকু কাজ করছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে 8 দিনে সে যদি মনে করো সামথিং অংশ কাজ করে, তাহলে 1 মাইনাস সামথিং, অর্থাৎ পুরো কাজ থেকে যদি আমরা 8 দিনে সে যতটুকু কাজ করলো এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে এই কাজটুকু কি আমরা পেয়ে যাব, এই কাজটুকু আমরা কি পাবো, পেয়ে যাবো। তাহলে এইটুকু কাজ কে করছে, ক খ দুইজনে মিলে করছে। তাহলে ওইটুকু কাজ ক খ এর কতদিন লাগবে করতে, সেটা আমরা কি ইজিলি বের করতে পারবো। তাহলে এই অঙ্কটা
আমি তোমাদেরকে প্রথমে কি করি, মান দিয়ে করি, মান দিয়ে অঙ্কটা করাই দেই, তাহলে তোমরা বুঝতে পারবো। তারপর আমরা প্রতীক দিয়ে করব। আচ্ছা, মনে করো পি এর মান দেওয়া আছে, ক একটি কাজ করে 10 দিনে, ঠিক আছে। ক ক করে কয় দিনে? 10 দিনে করে, ঠিক আছে। ক করে 10 দিন, আর খ সেই হিসাবে লাগবে এদের মধ্যে 20 দিন লাগবে, ঠিক আছে। আর বাকি কাজ খ 8 দিনে শেষ করছে না, সেই আর এর মানটা দিই আমি। মনে করো সে 5 দিনে বাকি কাজটা কি করছে, শেষ করছে একা। কয় দিনে শেষ করছে? একা 5 দিনে সে কি করছে, শেষ করছে কাজটি। তাহলে আমরা কিন্তু খ এই 5 দিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা বের করতে পারবো, উল্টা দিক থেকে হিসাব করি। তাহলে তাহলে আমরা লিখবো কি, খ একদিনে করে কি এক অংশ কাজ। কাজের পরিমাণটা আমরা জানি না, এক অংশ অর্থাৎ পুরো কাজটা করে। অতএব খ খ কি করে, একদিন না, এখানে কতদিন একা, সে কতদিন কাজ করছে, শেষে 5 দিনে কাজ করছে। তাহলে সে 5 দিনে করবে কতটুকু, 1/5 অংশ কি কাজ সে একা করছে। তার মানে বাকি কাজ কত? তাহলে বাকি কাজ হচ্ছে কত, 1 মাইনাস 1/4। 1/5 ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে এখানে কি হবে, 4 ডিভাইডেড বাই 5 সমান কি 1 হবে এখানে। তাহলে 4/5, অর্থাৎ 5/4 কাজ সে একা, 3 ভাগ 5/1 কাজ সে একা করছিল। আর তাহলে দুইজনে মিলে কতটুকু কাজ করছে সেটা আমরা পেয়ে গেলাম। সেটা কত, 5/4 কাজ। তার মানে এই যে ক আর খ কাজটার 5/4 একা একসাথে করছে। একসাথে করার পর ক কি করছে, চলে গেছে। যখন 5/1 কাজ ছিল তখন ক চলে গেছে। তাহলে এইটুকু কাজ কত, এইটুকু কাজ 1/5, আর এইটুকু কাজ পাইলাম আমরা কত, 4/5। তাহলে এত অংশ, তাহলে এত অংশ কাজ কে কে করছে, ক খ দুইজনে মিলে করছে। ক খ কি করছে, দুইজনে মিলে করছে। তাহলে ক খ দুইজনে মিলে, তাহলে ক খ দুইজনে মিলে যদি করে, তাহলে তাদেরকে এইটুকু কাজ করতে কত সময় লাগবে সেটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে ক খ একত্রে যদি কাজটা করে, তাহলে ওই কাজের 5/4 করতে তাদের কত সময় লাগবে। তাহলে এটা করার জন্য আমরা আগে কি করব, ক একদিনে কতটুকু করে, খ একদিনে কতটুকু করে, তাহলে দুইজনে মিলে একদিনে কতটুকু করে সেটা যখন বের করতে পারবো, তাহলে এত অংশ করতে কতদিন লাগে সেটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, তাহলে এখন ক 10 দিনে 10 দিনে করবে এক অংশ কাজ, ঠিক আছে। অতএব ক একদিনে করে কতটুকু অংশ, 1/10। আর খ একদিনে করে কতটুকু অংশ, আমরা বের করছি 1/20। 1/20, ঠিক আছে। তো এইখানে আমাদের, এখানে তো একদিনে করে না, এখানে একটুখানি ভুল হয়েছে আমাদের। খ আসলে 20 দিনে করে, এখানে একটুখানি আমাদের ভুল হয়েছে। খ আসলে 20 দিনে করে এক অংশ কাজ, একদিনে না। খ করে কি 20 দিনে কি করে, এক অংশ কাজ করে। এখানে তোমরা একটু করে নাও। তাহলে খ 20 দিনে করে অত অংশ কাজ, তাহলে একদিনে করবে, 5 দিনে করবে কত, তাহলে মানে আমরা এখানে ঐকিক নিয়মে যাই, সরি। তাহলে এইখানে হচ্ছে কি, তাহলে অতএব খ একদিনে করে, কয়দিনে, একদিনে। তাহলে খ কি করে, খ একদিনে করবে কতটুকু অংশ, 1/20। তাহলে খ 5 দিনে করবে কতটুকু অংশ, তাহলে হবে কত, 5/20। তাহলে এখানে হবে কি 5/20, তাহলে 1/4। তাহলে এইখানে হবে বাকি কাজ কত হবে, 1/5 না, 1 কত হবে 4। আর এখানে 4, তাহলে এখানে হবে 3/4। এখানে কত হবে 3/4। তাহলে এইখানে সব কি হবে, 1/4 হবে। তাহলে এইটুকু কাজ 1/4, আর এটা কত 3/4, কত 3/4। তাহলে তাহলে আমরা এইবার এখানে পাইলাম, তাহলে ক একদিনে করে এত অংশ, আর খ একদিনে করে এত অংশ। তাহলে তাহলে দুইজনে একদিনে, একসাথে একদিনে করে, একসাথে একদিনে করে কতটুকু অংশ, এই দুটো যোগ করে দিতে হবে। 1/10 প্লাস 1/20 ইজ ইকুয়াল টু, লসাগু তো 20, তাহলে 2 যোগ 1 সমান কি
3/20, তাহলে 20/3 কাজ কি করে তারা একদিনে করে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দুজনে, তাহলে আমরা কি করতে পারবো এবার, দুজনে 3/20 অংশ কাজ করে কয়দিনে, একদিনে। এইটুকু কাজ করতে লাগে তাদের কতদিন, একদিনে। ঠিক আছে, তাহলে অতএব একদিন এক অংশ কাজ, তাহলে আমরা ঐকিক নিয়মে করবো, এক অংশ কাজ করে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/, আমরা জানি যে ঐকিক নিয়মের 1 হচ্ছে সবচেয়ে ছোট, 1/3/20, তাহলে এখানে আমরা লিখতে পারি 20/3 লিখতে পারবো উল্টাই গিয়ে। ঠিক আছে, এতদিনে। তাহলে আমাদের দুইজনে মিলে কাজ করছে কতটুকু, 1/4 অংশ। কত অংশ, 1/4 অংশ। তাহলে অতএব 3/4 অংশ, অতএব তারা 3/4 অংশ কাজ করবে কতদিনে, 3/4, এবার গুণ হবে এখানে, তাহলে 20/3 ইন্টু 3/4, তাহলে হবে কত, 3 কাটা, তাহলে 20, তাহলে 5 দিনে। তাহলে কতদিন, তাহলে এত অংশ কাজ করতে লাগবে ওদের 5 দিন। তার মানে আমরা কি বুঝলাম, ক আর খ একসাথে কাজ করছে কতদিন, 5 দিন। তাহলে এইটুকু কাজ করতে ওদের সময় লেগেছে কত, 5 দিন। দুইজনে মিলে 5 দিন করছে, আর খ তারপর কি করছে, একা 5 দিন করছে। তাহলে মোট কতদিন হলো, ওরা দুইজন করছে 5 দিন আর এরা করছে কি 5 দিন, তাহলে মোট কতদিন হলো 5 5 10 দিন। এখন এই সেম অঙ্কটা আমরা কি দিয়ে করব, এই সেম অঙ্কটা এবার পি কিউ আর এর মাধ্যমে করব। তাহলে এই অঙ্কটা যখন আমরা করব, তাহলে প্রথমে আমরা কি করি, আমরা যেহেতু জানি যে ক খ একদিনে কতটুকু কাজ বের করতে হবে, সেটা আমরা আগে বের করে নিই। তাহলে আমরা লিখি কি, ক পি দিনে করে এক অংশ কাজ, কত, ফুল কাজটা, অর্থাৎ এক অংশ কাজ। ঠিক আছে, অতএব লিখব ক এক দিনে করে 1/p অংশ কাজ। এরপর আমরা কি লিখব, খ টুয়াইস পি দিনে করে, এখানে আমরা লিখতে পারি কি আবার খ এক দিনে করে কত অংশ কাজ, পুরো কাজটা সে 2p দিনে করতে পারে, তাহলে এত অংশ কাজ। ঠিক আছে, অতএব খ এক দিনে করে কত অংশ কাজ, 1/2p অংশ কাজ। তাহলে এই জিনিস দুটাকে আমরা কি করে মার্ক করে রেখে দেই, এরা কি করে একদিনে এইটুকু কাজ করতে পারে। ঠিক আছে, এখন খ দেখো বাকি কাজ, খ যেহেতু 8 দিনে করছে, তাহলে খ 8 দিনে কতটুকু কাজ করে সেটাও আমরা বের করি, তাহলে খ একা কতটুকু কাজ করছে সেটা আমরা বের করতে পারবো। অতএব খ 8 দিনে করে, তাহলে কত হবে, r/2, আর গুণ হয়ে যাবে এখানে, 2p সাথে আর কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে r গুণন 2p অংশ কাজ। তাহলে এইটুকু কাজ কি করছে, খ একা করছে। খ যদি একা করে তাহলে বাকি কাজ কি করছে, ওরা দুইজনে করছে, তাহলে কি লিখবো, অতএব তাহলে খ যেহেতু, তাহলে খ এত অংশ কাজ একা করে, তাহলে ক ও খ একত্রে করে, তাহলে আমরা কি বলতে পারো, ক ও খ একত্রে করে কতটুকু কাজ, এতটুকু কাজ তো কি খ একা করছে, তাহলে ক খ একত্রে কতটুকু করছে, তাহলে 1 - r/2p, এত অংশ কাজ ক খ কি করছে, একত্রে করছে। ঠিক আছে, তাহলে এইটুকু, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে 2p, আর এখানে হবে 2p - r, তাহলে এত অংশ কাজ কি করছে, ক খ একসাথে করছে। তাহলে এখন আমাদের কাজ আছে এইটুকু কাজ করতে কতদিন লাগছে সেটা বের করলে হয়ে যাবে। তো এইটুকু কাজ করতে ক খ এর কতদিন লাগে সেইটা বের করার আগে আমাদের লিখতে হবে ক, আমরা এখানে লিখবো এখন ক ও খ একত্রে একদিনে করে, একদিনে কাজ কতটুকু করে, ক একদিনে করে 1/p অংশ, আর খ একদিনে করে 1/2p অংশ, দুইজনে এতটুকু কাজ করে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 2p, আর এখানে হবে কি p কাটা গেলে 2 + 1 = 3/2p। তাহলে এত অংশ কাজ ক খ কি করতে পারে, একদিনে একসাথে করতে পারে। এইটুকু কাজ করতে তাদের কয়দিন লাগে, একসাথে যখন তারা কাজ করে এইটুকু কাজ করতে ওদের একদিন লাগে, এইটুকু কাজ করতে লাগে একদিন। তাহলে আর ওরা একসাথে করছে কতটুকু কাজ, এতটুকু কাজ। তাহলে আমরা ঐকিক নিয়মে বের করবো, তাহলে এতটুকু কাজ করতে লাগবে একদিন,
অতএব এতটুকু কাজ করতে লাগবে কতজন। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব ক ও খ ক ও খ একত্রে, ক ও খ একত্রে। একটু ভালো করে লিখি, ক ও খ একত্রে 3/2p অংশ কাজ করে কয়দিনে? একদিনে। ওটা আমরা বের করলাম কয়দিনে সেই কাজটা করে, তারা একদিনে করে। ঠিক আছে, একদিনে। অতএব ক ও খ একত্রে কত? এক অংশ কাজ। ঐকিক নিয়মের অঙ্ক যেহেতু, এক অংশ কাজ করে 1 ডিভাইডেড বাই কে রাইস 3 ডিভাইডেড বাই 3p, টোয়াইস পি। ভাগ হলো, তাহলে এটা কি হবে? উল্টে যাবে, তাহলে টোয়াইস পি ডিভাইডেড বাই কি হবে? 3 হবে। ঠিক আছে, অতএব আমরা লিখব ক ও খ একত্রে কত অংশ কাজ? কাজটা কত অংশ? এই যে দেখো, এই যেটা কত? টোয়াইস পি মাইনাস আর ডিভাইডেড বাই টোয়াইস পি। তাহলে ওরা দুইজনে করছে কতটুকু কাজ? টোয়াইস পি মাইনাস আর ডিভাইডেড বাই টোয়াইস পি। তাহলে এত অংশ কাজ ওরা করবে, তাহলে গুণ হবে, তাহলে টোয়াইস পি ডিভাইডেড বাই 3 ইন্টু টোয়াইস পি মাইনাস আর ডিভাইডেড বাই কে টোয়াইস পি। তাহলে টোয়াইস পি কাটা, তাহলে হবে কি? টোয়াইস পি মাইনাস আর ডিভাইডেড বাই 3। তাহলে এতদিন তার কি লাগবে? সময় লাগবে। তাদের সময় লাগবে কতদিন? এতদিন। তার মানে এই সংখ্যক দিন তারা কি করছে? একসাথে কাজ করছে। এই সংখ্যক দিন একসাথে কাজ করছে। ঠিক আছে, তাহলে তারা দুইজনে এতদিনে কাজ করছে, আর ক করছে 8 দিনে। তাহলে কাজ মোট সময় লাগছে কত? তাহলে কাজটা শেষ হয়ে যেতে মোট সময় লেগেছে কত? এই দুইজন করছে কত দিনে? টোয়াইস পি মাইনাস আর ডিভাইড বাই 3, আর কত? আর। খ একা করছে 8 দিনে, আর ক খ দুইজনে করছে এতদিন, তাহলে দুইটা যোগ করলে হবে কত? টোয়াইস পি মাইনাস আর প্লাস ট্রাইস আর। ঠিক আছে, এটা হিসাব করলে হবে টোয়াইস পি মাইনাস টোয়াইস আর ডিভাইড বাই 3। তাহলে আমরা লিখতে পারবো 2/3, আর এখানে পি মাইনাস আর। ঠিক আছে, তাহলে কত হইলো? আমরা যদি 2 কমন নেই, এখানে যদি 2 কমন নেই, তাহলে পি মাইনাস আর হবে। তাহলে উত্তর হচ্ছে এত দিন। তাহলে ওদের কত সময় লাগছে মোট? পি মাইনাস, তাহলে এত দিন। ঠিক আছে, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো, আমি এটা একটা শর্টকাট। আমরা প্রথমে পি এর মান কত ধরছিলাম? 10 ধরছিলাম, আর এর মান ধরছিলাম 5। তাহলে উত্তর আমাদের 10 এসেছিল, এখানে বসায় দাও, তাই উত্তর হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি অঙ্ক। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা কি করতে পারবো? এটা তো আমরা ছোটবেলায় যেরকম ভাবে করতাম, আমরা ঐকিক নিয়মে করলাম। যেমন এখন আমরা তো ঐকিক নিয়মে অঙ্কটা করব না, আমরা তো কি করব? বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করে কি করব? অঙ্কটা করবো। এখন বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করে আমরা কাজটা কিভাবে করতে পারি, যদিও এগুলো বীজগণিতের অংশ। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করেই ফেলছি। এখন দেখো, এই সেম অঙ্কটা আমরা তো যেহেতু এখানে বীজগণিত পড়তেছি, তাই না? তাহলে বীজগাণিতিক ইকুয়েশন তৈরি করে যদি অঙ্কটা করতে চাই, তাহলে কি হবে? করব আমরা অঙ্কটা। তাহলে এখানে খ 8 দিনে করছে, তাহলে আমরা এখানে ধরি নেই, আমরা মনে করি ক ও খ কি করছে? একত্রে ডাব্লিউ দিন কাজ করছে। এটা 8 দিনে না, আমরা ধরে নেই তারা খ একা 8 দিনে কাজ করছে, আর ক খ একত্রে কি করছে? ডাব্লিউ দিন কি করেছে? কাজ করেছে। কতদিন কাজ করেছে? ডাব্লিউ দিনে কাজ করছে। এইটা হচ্ছে ডাব্লিউ দিন কাজ করছে। তাহলে ক খ একত্রে তাহলে ডাব্লিউ দিনে কতটুকু কাজ করতে পারবে? তাহলে আমরা লিখবো কি, ক ও খ একত্রে একদিনে করে। একদিনে করে কতটুকু অংশ আমরা জানি এখান থেকে। এ যদি পি দিনে এক কাজ করে, তাহলে একদিনে করবে 1/p, আর 2p দিনে এক অংশ কাজ করলে 1/2, একদিনে করে 1/2p। তাহলে এটা যোগ করলে হবে কত? 2p আর 3। তাহলে এত অংশ কাজ কি করে তারা? একদিনে। ওটা আমি করে দেখাইলাম এই জিনিসটা। তাহলে 1/p, এটা যোগ করলে হবে কি 3p। অতএব
ক ও খ একত্রে কতদিন ধরে নিয়েছি আমরা? ডাব্লিউ দিন। তাহলে ডাব্লিউ দিনে করে তারা কতটুকু কাজ? তাহলে এটা গুণ হবে, তাহলে 3W ডিভাইড বাই কি টোয়াইস পি অংশ কাজ। ঠিক আছে। আবার খ আর দিনে কতটুকু কাজ করবে? তারপর আমরা লিখি যে খ, তাহলে আর দিনে খ আর দিনে করবে কতটুকু কাজ? তাহলে আর ডিভাইডেড বাই টোয়াইস পি অংশ কাজ করবে। তাহলে খ আর দিনে করবে এত অংশ কাজ। এখন দেখো তাহলে মোট কাজ কিন্তু হয়ে গেল। তাহলে ক খ মোট করছে কি এত অংশ, আর বাকি কাজ কতটুকু? এতটুকু খ। তাহলে দেখো এই দুইটা যোগ করে কত হবে? 1 হবে না? তাহলে শর্ত মতে তাহলে আমরা লিখতে পারবো কি, শর্ত মতে 3W ডিভাইডেড বাই পি প্লাস আর ডিভাইডেড বাই টোয়াইস পি ইজ ইকুয়াল টু কত? 1। ডেফিনেটলি 1 হবে, তার কারণ দুইটাই মিলে তো এক অংশ কাজ। তাহলে আমরা ওর কাজ এর কাজ বের করলাম। এখন আমাদের বের করতে হবে কি ডাব্লিউ প্লাস আর এর মান, অর্থাৎ টোটাল দিন মানে কি, ওরা একত্রে করছে ডাব্লিউ দিন আর একা করছে আর দিন, তাহলে আর প্লাস ডাব্লিউ এর মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা তা বের করতে চাই তাহলে আমরা এখানে কি করি, লসাগু করি টোয়াইস পি, আর এখানে কত হবে? এখানে হবে থ্রাইস ডাব্লিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে থ্রাইস ডাব্লিউ প্লাস আর ইজ ইকুয়াল টু হবে কত? টোয়াইস পি। ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি সরাসরি ডাব্লিউ প্লাস আর বের করতে চাই তাহলে এটা খুব কঠিন হয়ে যাবে কাজটা। তো এখান থেকে তার কারণ এরকম করা যাবে না। তাহলে আগে আমরা কি করি, ডাব্লিউ এর মানটাই বের করি। ডাব্লিউ এর মান কি হবে? টোয়াইস পি মাইনাস আর ডিভাইডেড বাই 3 হবে। ঠিক আছে, ডাব্লিউ এর মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, এইখানে এখানে আমরা যোগ করে দেবো। তাহলে মোট তাহলে ডাব্লিউ এর মান তাহলে একত্রে কাজ করছে এতদিন, আমাদের কিন্তু ওইটাই বের হয়েছিল। দেখো তারা এই যে আমরা যেটা বের করেছি, দেখো তারা একত্রে কাজ করছে টোয়াইস পি মাইনাস আর ডিভাইড বাই 3, দুইজনে একত্রে এত। তাহলে এটাকে এখানে আমরা কি পেলাম? ইজিলি পেয়ে গেলাম অঙ্কটা। এবং এটা হচ্ছে বীজগণিতের কি পারফেক্ট অ্যাপ্লিকেশন। ওইটা ছিল পাটিগণিতের মতো করে করছি আমরা, আর এটা হলো কি একদম বীজগণিতের মতো করে করলাম। তাহলে এবার মোট দিন কত হবে? তাহলে মোট দিন এখানে হবে কত? ডাব্লিউ প্লাস আর। ডাব্লিউ প্লাস আর করলে কি হবে? টোয়াইস পি মাইনাস আর ডিভাইড বাই 3 প্লাস কি আর। তাহলে ওইটা হিসাব করলে কিন্তু সেম ভাবেই কি হবে? 3/2 পি মাইনাস আর হবে সেম পি প্লাস আর, পি প্লাস আর হবে। ওই অঙ্কে মনে হয় ভুল করে আমি মাইনাস দিয়েছিলাম। হ্যাঁ, এখানে প্লাস আর হবে। ঠিক আছে, এখানে কি হবে? প্লাস আর হবে। ঠিক আছে, তাহলে এই যে গেল তোমার কি অঙ্ক। তাহলে আমাদের পরের যে অঙ্কটা এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বীজগণিতের অঙ্ক। এইভাবে কি অঙ্কগুলো করতে হয়। তো ঠিক আছে, এরপর দেখো এখানে 15 নম্বর অঙ্ক, আমরা 14 নম্বর অঙ্ক দেখলাম। এরপর আমরা দেখি 15 নম্বর অঙ্ক। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় কি করব, ইকুয়েশন একটা ডেভেলপ করার চেষ্টা করব। একটা ইকুয়েশন ডেভেলপ করে অঙ্কটা করতে পারবো, অথবা আমরা ঐকিক নিয়মেও কি করতে পারবো, অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা দুই নিয়মেই দেখানোর চেষ্টা করব। একটা বলছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই একটি কাজ করতে পারবে? তাহলে আমরা এখানে সবসময় ঐকিক নিয়মে আমরা এটা করতেই পারবো, কিন্তু আমরা এখানে কি করব, বীজগণিতটাকে ইউজ করব। বীজগণিত ইউজ করার নিয়ম হচ্ছে যে জিনিসটা বের করতে হয় সেই জিনিসটা আমরা কি করবো, সাধারণত বের করি নেই, সেই জিনিসটা আমরা কি করে ধরি নেই। তাহলে এখানে কি করব, আমরা মনে করি, তাহলে মনে করি এখানে আমরা কি করব, মনে করি দৈনিক দৈনিক কয় ঘন্টা, দৈনিক এক্স ঘন্টা কাজ করে। দৈনিক কি এক্স ঘন্টা কাজ করতে হবে, মানে যে রিকোয়ার্ড তারা দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটুকু কাজ করতে হবে, দৈনিক এক্স ঘন্টা কাজ করতে হবে উদাহরণ হিসেবে। তাহলে দৈনিক যখন সে এক্স ঘন্টা কাজ করবে, যে দৈনিক এক্স ঘন্টা যদি সে কাজ করে, তাহলে ওই 14 জন লোক 6 দিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা বের করি। ঠিক আছে, 6 দিনে কতটুকু কাজ করতে পারবে। তাহলে আমরা এখানে করি, তাহলে 14 জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, তাহলে 14 জন লোক, তাহলে কি লিখবো আমরা,
14 জন লোক তোমার 14 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কি করতে পারে, ওই একটা কাজ করতে পারে। তাহলে 14 জন লোক তাহলে আমরা এখানে করব 14 জন লোক দৈনিক যদি x ঘন্টা কাজ করে তাহলে 6 দিনে মোট কতটুকু কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে 6 দিনে মোট কতটুকু কাজ করে, তাহলে একদিনে যদি কি করে তোমার x ঘন্টা, তাহলে আমরা কি লিখতে পারবো, একজনের জন্য x ঘন্টা, তাহলে 14 জনের জন্য কি 14 গুণন 6 ইন্টু কি x, তাহলে এতটুকু কাজ কি করতে পারবে তারা দৈনিক কি করতে পারবে, দৈনিক কতটুকু কাজ করতে পারবে, এতটুকু কাজ তারা কি করতে পারবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে দৈনিক একজন শ্রমিক, এটা কয়জন শ্রমিক, একজন শ্রমিক, তাহলে একজন শ্রমিক দৈনিক x ঘন্টা কাজ করবে। ঠিক আছে, মানে এটা একজন শ্রমিককে একজন শ্রমিককে 1 ঘন্টা কাজ করতে হবে। তাহলে একজন শ্রমিক যদি x ঘন্টা কাজ করে তাহলে সে কিছু একটা কাজ করবে, তাহলে 1 ইউনিট মনে করো কাজ করবে, সে যতটুকু করবে সে 1 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে এইরকম মানে যতটুকু কাজ সে করবে তাহলে এখানে মোট কতটুকু, তাহলে সে যদি একজন শ্রমিক দৈনিক যদি x ঘন্টা পরিশ্রম করে তাতে যদি সে উদাহরণ হিসেবে 1 ইউনিট কাজ করে তাহলে ওই রকম 14 জন শ্রমিক 6 দিনে x ঘন্টা করে পরিশ্রম করে, তাহলে তাদের মোট কাজ কতটুকু হবে, তাহলে মোট কাজ হবে এখানে কত, তাহলে মোট কাজ হবে 14 গুণন 6 গুণন x ইউনিট, কতটুকু কাজ হবে, এত ইউনিট কাজ হবে তাদের টোটাল। মানে আমি ধরে নিলাম যে একজন শ্রমিক দিনে যদি 1 ঘন্টা x ঘন্টা কাজ করে তাহলে তার কাজের পরিমাণ হয় কত, 1 ইউনিট, উদাহরণ হিসাবে জাস্ট ফর এক্সাম্পল 1 ইউনিট। তাহলে এইরকম যদি 14 জন শ্রমিক হয় তাহলে কত হবে 14x ইউনিট, এরকম যদি 6 দিন কাজ করে তাহলে 14 গুণন 6x ইউনিট, এত ইউনিট কাজ করবে। ঠিক আছে, আবার দেওয়া আছে যে আবার এখানে একজন শ্রমিক দৈনিক কি করে 6 ঘন্টা পরিশ্রম করে তোমার একটা নির্দিষ্ট ইউনিট কাজ করে, তাহলে ওইখানে মোট কত ইউনিট কাজ হয়, তাহলে দৈনিক যদি 6 ঘন্টা কাজ করে, দৈনিক কি 6 ঘন্টা কাজ করলে মোট কাজ কত হয় সেক্ষেত্রে, তাহলে মোট কাজ হয় এখানে কত 6 গুণন 10 গুণন 7 ইউনিট, তাহলে এখানে কি হয় এত ইউনিট কাজ হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এক্স এর, তাহলে ওরা বলছে যে একই কাজ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে যতটুকু কাজ হবে দ্বিতীয় ক্ষেত্রেও কি হইতে হবে, ততটুক কাজই হইতে হবে, দ্বিতীয় ক্ষেত্রেও কি হইতে হবে, ততটুক কাজই হইতে হবে। তার মানে কি 14 গুণন 6 গুণন x আর 10 গুণন 7 গুণন 6 এটা সেম হইতে হবে, তাহলে তাই না, উভয় ক্ষেত্রে তো কি একই সমপরিমাণ কাজ হইতে হবে। বলছে যে ওই একই কাজ এবার x ঘন্টায় করলে কত, তাহলে x এর মান ওখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে x ইন্টু 14 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 6 ইন্টু 7 যদি হয় তাহলে এখানে আমাদের 6 আর 6 কেটে যাবে, তাহলে x সমান হবে কত 10 গুণন 7 ডিভাইড বাই কত 14। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা করি 5 14 70, তাহলে x এর মান কত হবে 5। তাহলে দৈনিক এবার কয় ঘন্টা কাজ করতে হবে 5 দিন, দৈনিক কয় ঘন্টা কাজ করতে হবে, দৈনিক 5 ঘন্টা কাজ করতে হবে। দৈনিক 5 ঘন্টা করলে কি হবে 10 জন লোক কত 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন একই কাজ শুধুমাত্র ঘন্টা আওয়ার এগুলো বা শ্রমিকের সংখ্যা পরিবর্তন করতে পারবে তখন প্রথম ক্ষেত্রে কি করতে হবে, শ্রমিক সংখ্যা, তাহলে অঙ্কটা হচ্ছে এরকম শর্টকাট, শ্রমিক সংখ্যা গুণন দিন গুণন ঘন্টা, দৈনিক কত ঘন্টা কাজ করতেছে এইটা ইজ ইকুয়াল টু, মানে প্রথম ক্ষেত্রে শ্রমিক সংখ্যা গুণন দিন গুণন ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা কি হবে সেম হবে, দুই ক্ষেত্রে এটা কি হবে সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি শ্রমিক সংখ্যা যদি আমরা n ধরি তাহলে n1 আর দিন সংখ্যা মনে করো d1 আর ঘন্টার সংখ্যা মনে করো t1 ইজ ইকুয়াল টু হবে n2 d2 t2। তাহলে এটা একটা কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করতে পারো শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো, এগুলো চাকরির পরীক্ষা সবচেয়ে বেশি কাজে লাগে। ঠিক আছে,
তাহলে এই অঙ্ক কি আমরা এখানে তোমার বীজগাণিতিক যে নিয়ম ছিল সেই নিয়মে আমরা কি করলাম, সহজে করে ফেললাম। ঠিক আছে, এবার দেখো, এবার যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা আবার সেমভাবে করার চেষ্টা করব। এখানে বলছে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। মিতা একটি কাজ কয় দিনে করতে পারে? 10 দিনে করতে পারে। রিতা সেই কাজটি করতে পারে 15 দিনে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে এটা খুবই ইজি অঙ্ক ছিল। তাহলে রিতা এবং মিতা একত্রে 1 দিনে কাজ করতে পারে। তাহলে মিতা, তাহলে আমরা কি লিখব? মিতা ও রিতা একত্রে 1 দিনে করতে পারে। করতে পারে কতটুকু কাজ? 1/10 প্লাস 1/15। কেন 1/10 প্লাস 1/15? তার কারণ হচ্ছে ওটা আমরা দেখেছি যে 10 দিনে করতে পারে 1 অংশ কাজ, অতএব 1 দিনে করতে পারে কত অংশ কাজ। তাহলে ওরা 1 দিনে কত অংশ কাজ করতে পারবে? 1/10 প্লাস 1/15 অংশ কাজ করতে পারবে তারা কি 1 দিনে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যোগ যদি করি তাহলে এখানে হবে 30, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5/30 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে ওরা একত্রে কি করতে পারবে? এত অংশ কাজ করতে পারবে কি 1 দিনে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এবার তারা যদি মনে করি তারা কি করতে পারবে, মনে করি তারা x দিনে কাজটি শেষ করবে। কি করবে? তারা একত্রে x দিনে কাজটি শেষ করবে। কাজটি কি করবে? শেষ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে 1 দিনে করে তারা এত অংশ, 1 দিনে করে কতটুকু? এত অংশ। তাহলে x দিনে করবে কত? এত অংশ। তো এইটা সমান কি হবে? টোটাল কাজ কত ছিল? 1। টোটাল কাজ তো আমরা 1 ধরছি, তার মানে কি 1/6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/6 ইন্টু x ইজ ইকুয়াল টু কি 1। তাহলে x সমান হবে কি 6। তাহলে অতএব এতদিন। তাহলে কতদিন লাগবে তার টাইম? তারা যদি দুইজনে কাজটি করে তাহলে টাইম লাগবে কত? 6 দিন সময় লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এগুলো তোমরা পাটিগণিতের অঙ্ক, তোমরা এগুলো করছো। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করলাম? মিতা ও রিতা একত্রে 1 দিনে কতটুকু করতে পারে সেটা বের করলাম। তাহলে একত্রে ওরা, মিতা 1 দিনে করে 1/10 অংশ, রিতা 1 দিনে করে 1/15 অংশ, দুইটাকে আমরা যোগ করলাম, যোগ করে 1/6। তাহলে একত্রে এত দিনে তারা কি করে? এত অংশ কাজ করে 1 দিনে। ঠিক আছে, এত অংশ কাজ করে 1 দিনে। এখন তাদের পুরো 1 অংশ কাজ হইতে যদি সময় লাগে কত? x দিন। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে পুরো কাজ করতে তাদের কত সময় লাগবে? তাহলে 1/6 ইন্টু এক্স, এটা ইজ ইকুয়াল টু টোটাল কাজ কত? টোটাল কাজ 1। ঠিক আছে না? এত অংশ কাজ আর পুরো কাজ তারা x দিনে করছে। তাহলে এত অংশ গুণন 1 দিনে করে এত অংশ, তাহলে x দিনে করে এত অংশ। এই পুরো কাজটা কত? x দিনে তো তারা পুরো অংশ করে, তাহলে পুরো অংশ তো 1। এটা সমান, তাহলে x এর মান হচ্ছে কত? 16। এখন দেখো 17 নম্বর অঙ্ক। তো এটাও আমরা কি করতে পারবো? ঐকিক নিয়মে করতে পারবো, কিন্তু আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করবো না। আমরা করবো কি? বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এখানে দেখো বাসে কতজন যাত্রী গিয়েছিল। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মনে করি x জন যাত্রী গিয়েছিল। কতজন যাত্রী গিয়েছিল? তাহলে মোট যাত্রী কতজন? x জন যাত্রী গিয়েছিল। তাহলে মোট যাত্রী কত? আমরা ধরে নিলাম কতজন যাত্রী গিয়েছিল? x জন যাত্রী গিয়েছিল। ঠিক আছে, ওকে। x জন যাত্রী যদি গিয়ে থাকে তাহলে বাস ভাড়া কত? 5700। আচ্ছা, 5700 হিসাব পরে আমরা দেখি যে প্রথমে শর্ত ছিল কি 5700 টাকা যাত্রা, মানে ভাড়া। ঠিক আছে, 5700 টাকা ভাড়া। এখন কি বলছে যে প্রত্যেকে সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী যায়নি। 5 জন যাত্রী না যাওয়ার ফলে কি হয়েছে? মাথা পিছু ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মাথা পিছু ভাড়া কত টাকা বৃদ্ধি পেয়েছে? 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমরা তাহলে এখানে দুইটা ইকুয়েশন তৈরি করি। একটা হচ্ছে যদি x জনই গিয়ে থাকে, যদি কি হয়
এক্স জনে গিয়ে থাকে, তখন মাথাপিছু ভাড়া কত? তাহলে প্রথম ক্ষেত্রে মাথাপিছু ভাড়া, তাহলে আমরা কি করব? প্রথম ক্ষেত্রে মাথাপিছু ভাড়া, ঠিক আছে, কত? প্রথম ক্ষেত্রে মাথাপিছু ভাড়া ইজ ইকুয়াল টু কত হবে? এটা খুব ইজি, 5700 ডিভাইডেড বাই কত? এক্স। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে মাথাপিছু ভাড়া, এটা এটা সবাই জানে, সমান সমান ভাড়া দিবে, এক্স জন গিয়েছে। ঠিক আছে, না আমরা ধরে নেই যে এক্স জন যাত্রী প্রথমে, হ্যাঁ এক্স জন যাত্রী গিয়েছিল, হ্যাঁ এক্স জন যাত্রী বাসে কতজন গিয়েছিল, ঠিক আছে তাই ছিল, এক্স জন যাত্রী মনে করো গিয়েছিল, কতজন গিয়েছিল? এক্স জন যাত্রী গিয়েছিল। তো প্রথমে কিন্তু কতজন ছিল? প্রথমে কিন্তু এক্স প্লাস 5 জন ছিল, প্রথমে কি ছিল? এক্স প্লাস 5 জন, পরে কিন্তু 5 জন কি হয়েছে? আউট হয়ে গেছে। তার মানে প্রথম ক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত ছিল? 5700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। তারপর প্রথমে কিন্তু মানে আলটিমেটলি আমরা ধরে নিয়েছি শেষ পর্যন্ত গিয়েছে কত? এক্স জন, শেষ পর্যন্ত কতজন গিয়েছে? এক্স জন গিয়েছে। ঠিক আছে, তার প্রশ্ন তো এটাই যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে আমরা ধরে নিই এক্স জন গিয়েছিল, কিন্তু ওই এক্স জন তো কি 5 জন না গিয়ে, 5 জন কি না গিয়ে, তাহলে প্রথমে তো কি ছিল? এক্স প্লাস 5 জন ছিল, তাহলে তখন মাথাপিছু ভাড়া ছিল কত? 5700, এইটা ঠিক আছে কত? এরপর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে মাথাপিছু ভাড়া কত হইল? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মাথাপিছু ভাড়া হইল 5700 ডিভাইডেড বাই, এবার তো এক্স জন গেছে, এত ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে মাথাপিছু ভাড়া হবে 5700 ডিভাইডেড বাই এক্স, তার কারণ ওই 5 জন তো যায়নি, 5 জন না গিয়ে যাওয়ার ফলে এবার কি এক্স দিয়ে ভাগ করা হবে। আগে তো এক্স প্লাস 5 জন যাওয়ার জন্য কি ছিল? রেডি ছিল এক্স প্লাস 5 জন, মানে আমরা তো ধরে নিয়েছি আলটিমেটলি ফাইনালি গেছে এক্স জন, তাহলে প্রথমে রেডি ছিল কতজন? এক্স প্লাস 5 জন, ওই 5 জন তো যায়নি, তার মানে এই এক্স এর চেয়ে কি 5 জন বেশি ছিল, তখন ভাড়া আসছিল কত? এত। তারপরে তো 5 জন গেল না, তাহলে গেল কতজন? এক্স জন, তাহলে এক্স জনের জন্য ভাড়া আসলো এতজন। তাহলে ভাড়া কোথায় বেশি হবে? ডেফিনেটলি এখানে ভাড়া বেশি হবে, কারণ এখানে হরের মান ছোট। তাহলে শর্ত মতে এই দুই ভাড়ার ডিফারেন্স কত হবে? 3। শর্ত মতে 5700 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে কত টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছিল? মাথাপিছু মাত্র 3 টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এগুলো কোন যুগের অঙ্ক যে আল্লাহ জানে। যাই হোক, 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা অনেক আগের অঙ্ক তো তাই। তো এখন এখানে আমরা কি করব? এক্স এর মান বের করব। কিভাবে এক্স এর মান বের করব? এখন এক্স এর মান বের করার জন্য আমরা এখানে যোগ বিয়োগ করব। তো আমরা যদি ইজিলি করতে চাই অঙ্কটা, তাহলে একটুখানি যদি আমরা ইজি করতে চাই, তাহলে আমরা এইটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে আমাদের ইজি, খুব বেশি ইজি হবে তা না, তারপরও তোমাদের বুঝতে সুবিধা হবে হিসাবটা। কারণ একদিকেই যদি আমরা কি করি, সব বীজগণিতের রাশি নিয়ে নেই, তাহলে হয়তো আমাদের কি যোগ বিয়োগটা একটুখানি ঝামেলা হলেও হতে পারে। তাহলে এখানে কত হবে? এক্স প্লাস 5। তাহলে এটাকে আমরা কোন দিকে নিলাম? এই দিকে নিলাম। তখন আমাদের লসাগু এক্স ইন্টু এক্স প্লাস 5, সেক্ষেত্রে কি হতো? আমাদের একটুখানি ঝামেলা হতে পারতো। ঠিক আছে, ওই জন্য আমরা কি করলাম, এটাকে ওই দিকে নিয়ে গেলাম। এরপর আমরা আস্তে আস্তে কি করব? হিসাব করব। তাহলে 5700 ডিভাইডেড বাই এক্স সমান, এখানে কত হবে? এক্স প্লাস 5 হবে, একই হবে। ঠিক আছে, সেম হবে, খামোখা এসব কষ্ট করা তোমাদের দরকার নেই, সেম অঙ্ক হবে। তো এটা দরকার নেই, আমরা এভাবেই করি। তাহলে এখানে লসাগু হবে কত আমাদের? এক্স ইন্টু এক্স প্লাস 5 হবে লসাগু। আর এখানে তো তখন কত হবে? তাহলে 5700 ইন্টু হবে কত? এক্স প্লাস 5। 5700 আমরা এক কাজ করি, আমরা এই জিনিসটাকে আরও ইজি করে নেই, আমরা অঙ্কটাকে আর একটু সহজ করে নেই। আমরা 5700 কি করে নেই? কমন নিয়ে নেই। 5700 যদি আমরা কমন নেই, তাহলে এখানে হবে 1 বাই এক্স, আর এখানে হবে 1 বাই এক্স প্লাস 5। মানে আমরা যত মানে সবই হবে, আমরা যথাসম্ভব কি করতে যাচ্ছি, জিনিসটাকে একটু ছোট করতে চাচ্ছি, যদি ছোট করা যায়। তাহলে এখানে এক্স প্লাস 5, আর এখানে তোমার কত হবে?
উপরে হবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স এক্স বাদ, তাহলে হবে এখানে এক্স প্লাস ফাইভ, আর মাইনাস হবে কত এক্স, ঠিক আছে, মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে, এখানে কি হবে এক্স আর এক্স, এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে উপরে থাকবে আমাদের কত 5 গুণন 5700, উপরে কত হবে 5700 ইন্টু 5 টিকে থাকবে, শুধুমাত্র 5 থাকবে, 5 গুণন 5700, আর নিচে হবে কত এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 3। এরপর আমরা আর গুণ করি, এখানে নিচে 1 ধরি, তাহলে আর গুণ করলে থ্রাইস এক্স স্কোয়ার হবে প্লাস 15 কি এক্স হবে, আর এটা 5700 গুণন 5 করলে যেটা হয়, তাহলে এখানে দেখো আমরা এখন এটাকে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে আমাদের, ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কীভাবে সলভ করতে হয় তোমরা শিখেছো, তাহলে 50x এটা মাইনাস 2850 ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটাকে মিডিল টার্ম তোমরা অনেকগুলো প্রসেস করতে পারবা, মিডিল টার্ম, এটা মিডিল টার্ম অ্যানালাইসিস হবে, একটুখানি হিসাব করলেই হবে, তো মিডিল টার্ম অ্যানালাইসিস করতে পারো, অথবা কি করতে পারো, অত ঝামেলায় যদি না যাও তাহলে কি করবা তোমরা সরাসরি এই সূত্রে চলে যাবা, মিডিল টার্ম অ্যানালাইসিস এটা হবে, ডেফিনেটলি এটা মিডিল টার্ম অ্যানালাইসিস হবে, কিন্তু তোমার মিডিল টার্ম অ্যানালাইসিসে না গিয়ে সরাসরি এই সূত্র বসিয়ে দিবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ইজি হবে, রুট বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কে ডিভাইড বাই টোয়াইস এ, তাহলে এখানে ধরে নিবা এখানে এ সমান হবে কত 3, বি সমান হবে 15, আর সি সমান মাইনাস 28500, অথবা তোমরা সরাসরি এটাকে ক্যালকুলেটারে বসিয়ে সমাধান করতে পারবা। তো এই ঝামেলায় না গিয়ে তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে লিখবো আমরা জানি, সরাসরি আবার বা চিহ্ন দিয়ে লিখো না, তাহলে এটা কি হবে ঝামেলা হয়ে যাবে, তাহলে প্রথমে আমরা জানি এক্স সমান এটা, যেখানে এখানে এ ধরি নিবা, অথবা এইভাবে লিখতে পারো ধরি এ সমান এটা, এটা সমান এটা, তাহলে এক্স সমান এটা, তাহলে এক্স সমান কী হবে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, তাহলে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত 3 ইন্টু সি এর মান মাইনাস 2800, এটা ঠিক আছে, এরপর 2 গুণন কত 3, এখন তোমাদের জন্য এটা ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, এখন ওইটা ক্যালকুলেটারে একেবারে কি দিবা তোমরা বসিয়ে দিবা। তো দেখো এখানে তোমরা এই যে এখানে 15 উপর স্কোয়ার করলে 225 হবে, আর এইটুকু যদি আমরা গুণ করি তাহলে এটা ক্যালকুলেটারে গুণ করলে হবে 3400, এটা 34,200 হবে, 34,200, এরপর এটা যোগ করলে হবে এটা, একবার আমরা প্লাস নিব একবার মাইনাস নিব, তো প্লাস নিয়ে যদি আমরা করি তাহলে আমরা যদি এখানে লিখবো যে প্লাস নিয়ে কি নিয়ে প্লাস নিয়ে, তো প্লাস নিয়ে যদি আমরা করি তাহলে এখানে কত হবে দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে যখন আমরা প্লাস নিব তখন এটার সাথে এটা কি হবে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস নিলেও উত্তর আসবে না, মাইনাস উত্তর আসবে, তাহলে প্লাস নিয়ে করলে এখানে 25 থেকে 15 বাদ দিলে 10 হবে, তাহলে 4 4 10 ডিভাইড বাই 6, তো এটাকে যদি আমরা 4 8 এটা 6 দিয়ে ভাগ করা যাবে, এটা 6 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই আনসার, ঠিক আছে, 5 6 30, বাকি থাকবে 4 4 44 6। এখন দেখো তোমরা এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল, এখানে এটা যদি আমরা 15 স্কোয়ার এটা গুণ করলে এটা হবে, তো এই দুটো যোগ করলে হবে তোমার 3,42,225, তারপর দেখো এটার উপর রুট করলে হয় 685, এখন দেখো এখানে আমরা প্লাস নিয়েই অঙ্কটা করতে হবে, আমাদের প্লাস নিয়ে করতে হবে, তখন মাইনাস যদি নেই তাহলে আমরা মাইনাস আসবে, তাহলে উত্তর তো মাইনাস হতে পারে না, সব সংখ্যার ক্ষেত্রে মাইনাস হতে পারে না, তাহলে 95 আসবে, এখানে যদি তোমরা 85 থেকে এটা যদি কি করো তাহলে তোমরা মাইনাস নিয়ে করবো অঙ্কটা, তাহলে প্লাস নিয়ে করো, মাইনাস নিয়ে করা যাবে না, কেন যাবে না তার কারণ মাইনাস নিয়ে করলে তো দুইটাই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে যদি তোমার 680 ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু 95, ঠিক আছে, তাহলে 95 হবে, তো 15 না সরি এখানে 15 হবে, আর এটা হবে 70, এবার কি হবে 95, ঠিক আছে 95, তাহলে এটা ছিল অ্যান্সার, তাহলে
তাহলে 95 জন, তার মানে বুঝতে পারতেছি আমরা প্রথমে 100 জন যেতে চাইছিল, পরে 100 জন যেতে চাইছিল, পরে কতজন গেছে? 95 জন গেছে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের অঙ্ক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এটা মিডিল টার্ম, আর তোমরা এখানে মিডিল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারতা, তখন ওই অনেকক্ষণ ধরে হিসাব করতে হইতো, দুইটাকে গুণ করতে হইতো, তারপর কোন দুইটা গুণ করে আবার যোগ, এখানে মাইনাস আসলে বিয়োগ করে আবার 15 হয়, এগুলো অনেক ঝামেলা। সেক্ষেত্রে এটা একটু কঠিন হইলেও এটা ক্যালকুলেটারেই করা যায়, সেক্ষেত্রে এইভাবেই তোমরা কি করবা। ঠিক আছে, এরপর দেখো, এরপরে অঙ্ক আছে যে একজন মাঝি স্রোতের অনুকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, তাহলে স্রোত এবং নৌকার বেগ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে করি আমরা লিখব, মনে করি স্রোতের বেগ, নৌকার বেগ, মনে করি নৌকার বেগ কত? ভি, আর স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে আমরা জানি অনুকূলে বেগ, যখন নৌকা স্রোত একসাথে যাবে তাহলে দুইটা বেগ কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে অনুকূলে, তাহলে অনুকূলে নৌকার মানে আপাত যে বেগ সেটা কত হবে? তাহলে দুইটাই কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, হবে কত? ভি প্লাস ইউ হয়ে যাবে। ঠিক আছে, ইউ প্লাস ভি হয়ে যাবে, এটা ইউ আর এটা কি ভি। তাহলে কি হবে? ইউ প্লাস ভি হবে। আর প্রতিকূলে যদি বলি আমরা, তাহলে প্রতিকূলে নৌকার বেগ কত হবে? তাহলে স্রোতের বেগ বিয়োগ করার পর যতখানি থাকবে তত বেগে নৌকা যাবে। তাহলে এটা হচ্ছে কি নৌকার বেগ, স্রোতের বেগ। এখন বলছে যে একজন মাঝি পি ঘন্টায়, তাহলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, আর অনুকূলে, তাহলে অনুকূলে তাহলে আমরা লিখবো যে, তাহলে আমরা লিখতে পারবো অনুকূলে, অনুকূলে সে কি করে, সরি প্রতিকূল, আচ্ছা অনুকূল আগে লিখছি, অনুকূলে লিখে অনুকূলে ওই পথ যেতে লাগে তার কিউ ঘন্টা, তাহলে অনুকূলে কিউ ঘন্টায় যায়, কিউ ঘন্টায় যাবে, আমরা এস সমান কি জানি? ভিটি জানি। তাহলে এখানে কিন্তু বেগ কত? অনুকূলে বেগ হচ্ছে কত? ভি প্লাস ইউ। ঠিক আছে, ইউ প্লাস ভি ইন্টু টি এর মান কত? কিউ, কিউ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিউ ঘন্টা যায় এত। তাহলে এখন আমি এই সূত্রগুলো লিখছি, তোমরা পরীক্ষা না লিখলেও আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম, এস সমান ভিটি। তাহলে এটা তোমরা লিখবে না। দূরত্ব সমান আমরা জানি বেগ সমান সময়, বেগ গুণন সময়। তাহলে অনুকূলে বেগ কত? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ইন্টু টি, তাহলে বেগ ইন্টু আর কিউ আছে কি? কিউ হচ্ছে তোমার সময় আছে বি। একইভাবে প্রতিকূলে, প্রতিকূলে কত ঘন্টায় ওই একই রাস্তা সে কত ঘন্টায় গেছে? পি ঘন্টায় গেছে। তো প্রতিকূলে পি ঘন্টায় যায়, প্রতিকূলে কি পি ঘন্টায় যায়। তাহলে এখানে প্রতিকূলে, তাহলে এটা যদি S1 ধরি আমরা, তাহলে S2 সমান কি হবে? তাহলে ইউ মাইনাস ভি ইন্টু কি পি। ঠিক আছে, ও বলছে যে ওই কি ঘন্টায় তার যে সময় লাগছে, এখানে পি ঘন্টায় একই দূরত্ব লাগছে। তাহলে শর্ত মতে দেওয়া আছে কি S1 সমান কি S2, এটা হচ্ছে শর্ত মতে। শর্ত মতে দুই ক্ষেত্রে তার দূরত্ব কত? সেম, দুই ক্ষেত্রে দূরত্ব সমান। তাহলে আমরা বলতে পারবো কি ইউ প্লাস ভি ইন্টু ইউ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি ইন্টু পি। ঠিক আছে, তো এটাই কি অঙ্কে দেওয়া ছিল। তাহলে প্রথমে পি ঘন্টায়, প্রতিকূলে ডি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা, তাহলে এখন আমরা এখান থেকে ইউ আর ভি এর একটা মান ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই দুইটাই আবার কি ডি, এই দুইটা কার সমান? ডি এর সমান। ঠিক আছে, এটা কার সমান? ডি এর সমান। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা ডি এর সাপেক্ষে ইউ এবং ভি এর কি করতে পারবো? একটা মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা দুইটা ইকুয়েশন তৈরি করি। তো এইটা সমান হচ্ছে কি ডি, আর একটা হচ্ছে কি ইউ মাইনাস ভি ইন্টু পি সমান হচ্ছে কি ডি। ঠিক আছে, এটা যদি তোমার ডি হয়, তাহলে এই দুইটা ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি, এই দুইটা ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু চিন্তা ভাবনা করো। অনেকগুলো পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি আমরা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে কোন পদ্ধতি অ্যাপ্লাই করব? আমরা এখানে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই যদি
করতে চাই অপনয়ন পদ্ধতি, তাহলে আমরা এখানে গুণ করে দেই। তাহলে হবে কি কিউ ইউ প্লাস কিউ ভি সমান ডি। এটা মনে করো 1 নম্বর। তাহলে এটা হচ্ছে, আর এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে কি ইউপি মাইনাস, মানে পি ইউ লিখি, পি ইউ মাইনাস পিভি সমানও কি ডি। এটা যদি হয় আমাদের, তাহলে এখন আমরা তো এখানে বিয়োগ করতে পারতেছি না। বিয়োগ যদি করতে না পারি তাহলে আমরা কি করি, মানে এটাকে কিউ দ্বারা গুণ করি। তাহলে আমরা কি করি 1 ইন্টু 1কে আমরা জানি অপনয়নের ক্ষেত্রে এটাকে পি দ্বারা গুণ করলে আর এটাকে কিউ দ্বারা গুণ করলে তারপর যোগ করলে হয়ে যাবে। তাহলে 1কে আমরা পি দ্বারা গুণ করি প্লাস 2কে কিউ দ্বারা গুণ করে কি করি যোগ করি। তাহলে কি হবে বলো, তাহলে 1কে পি, তাহলে পি কিউ ইউ প্লাস এটাকে হবে পি কিউ ভি ইজ ইকুয়াল টু কিউ ডি হবে। আর নিচে কিউ দ্বারা গুণ করব, তাহলে পি কিউ ইউ প্লাস মাইনাস এটা পি কিউ ভি হবে। কি হবে পি কিউ ভি, আর এটাকে আমরা কি দ্বারা গুণ করছি, কিউ দ্বারা গুণ করতেছি। প্রথমটাকে আমরা পি দ্বারা গুণ করেছি, তাহলে এটা হবে পি ডি, আর পরেরটা হবে কিউ ডি। তাহলে এটা কেটে যাবে। তো কেটে গেলে আমাদের দেখো শুধু কিউ ছাড়া আর কিছুই থাকলো না। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে ইউ যদি আমরা, তাহলে 2 পি কিউ ইউ হলো। তাহলে কত হলো এখানে 2 টুয়াইস পি কিউ ইউ, আর এখানে হবে কত পি ডি প্লাস কিউ ডি। তো ডি কমন যদি নেই তাহলে পি প্লাস কিউ হবে। তাহলে এখান থেকে ইউ সমান হবে আমাদের ডি ডিভাইড বাই 2 মানে এরকম, হ্যাঁ, ডি ইন্টু পি প্লাস কিউ ডিভাইড বাই টুয়াইস পি কিউ। তাহলে পি কিউ এবং ডি এর সাপেক্ষে ইউ এর একটা কি পেলাম আমরা মান পেলাম। তাহলে এইটাকে যদি আমরা একটুখানি সিস্টেম করে লিখতে চাই, বইয়ের উত্তরে যেভাবে আছে সেভাবে লিখতে গেলে এরকম আমরা যেটা করতে পারি, ডি বাই 2 লেখা যাবে কমন যদি নেই। আর এখানে পি কিউ যদি আমরা ডিস্ট্রিবিউট করে দেই, ভালো করে দেখো জিনিসটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো পি প্লাস পি ডিভাইড বাই পি কিউ প্লাস কিউ ডিভাইড বাই কি পি কিউ, এরকম কিন্তু আমরা কি লিখতে পারি। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো, ডি ডিভাইডেড বাই 2, আর এখানে এটা কিউ কেটে 1 বাই পি হবে। আগে এটা আগে লিখলাম আর এটা পরে, এটা 1 বাই কিউ হবে। তাহলে এটা আমাদের কার মান হলো ইউ এর মান, অর্থাৎ নৌকার বেগ। অতএব নৌকার বেগ এটা, অতএব নৌকার বেগ পেলাম এরকম। এখন সেমভাবে যদি আমরা স্রোতের বেগ পাইতে চাই, তাহলে এই যে দুইটা, মানে এই ইকুয়েশন দুইটাকেই আমরা কি করব, এবার সেমভাবে কি করব মাইনাস করব। এখানে এইভাবে কি করব বিয়োগ করে দেব, অথবা ইউ এর মান এখানে বসাইতে পারি। ইউ এর মান এখানে বসাইলে ঝামেলা হবে, তোমরা কি করবা এই ইকুয়েশনটাকেই বিয়োগ করে দেবে। আমি এখানে পাশেই করে দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো এই ইকুয়েশনটাকে এবার কি করবে, এটা বিয়োগ করবা, পি কিউ ইউ প্লাস পি কিউ ভি, মানে একবার যোগ একবার বিয়োগ যদি করি আমরা, তাহলে হবে কি এখানে পি ডি হবে, আর এবার এখানে মাইনাস পি কিউ ইউ হবে, আর এটা প্লাস কি হবে পি কিউ ভি সমান হবে পি ডি, এটাও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার এটা কেটে যাবে, তাহলে এবার একই হবে টোয়াইস পি কিউ ভি সমান এইখানে ডি পি মাইনাস কিউ হবে। এখানে কি হবে পি মাইনাস কিউ হবে, তাহলে হবে পি মাইনাস কিউ। তাহলে একইভাবে ভি সমান কি হবে, ওই সেমভাবেই ডি ডিভাইড বাই 2 আর পি মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ, মানে আলাদা করে নিলাম আর কি। সেম প্রসেসেই কি হবে, যে ভেঙে দেয় তাহলে কি হবে 1 বাই পি হবে মাইনাস কি হবে 1 বাই কিউ হবে। ঠিক আছে, তো 1 বাই আসলে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি হবে, কি হবে 1 বাই
কিউ মাইনাস 1/p হবে, এটা মাথায় রাখবা। অথবা যদি এখানে মাইনাস দাও তখন কি হবে, 1/p মাইনাস 1/q হবে। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা যেটা আমি দেখাইলাম এখানে কেন 1/q মাইনাস, তার কারণ দেখো এখানে তোমরা ভেঙে দিলেই বুঝতে পারবে। এখানে যেরকম আমি ভেঙে দিয়েছি এইভাবে, ওই রকম করে ভেঙে দিলেই তোমরা বুঝতে পারবা বিষয়টা। ঠিক আছে, তো এই ছিল। তো আমরা এই অধ্যায়ের এই অঙ্ক পর্যন্ত 18 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা দেখলাম। বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ভালোই থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।